ঢাকা ইউনিভার্সিটিতে শহীদুল্লাহ হলের সামনে এক ঢাবি শিক্ষার্থীর সঙ্গে পাকিস্তানি দম্পতির ঝগড়া হয়েছে। Why you take video? Madam shoot. Why you take video? Why? Why take video? জানা যায় ওই শিক্ষার্থী শহীদুল্লাহ হল থেকে বেরিয়ে তার গন্তব্যে যাচ্ছিলেন, এমন সময় তার বাইকের সঙ্গে গাড়ি চাপা দেওয়ার মতো ঘটনা ঘটে পাকিস্তানি ওই দম্পতির। আমি শহীদুল্লাহ হল থেকে বেরিয়ে আমি এই দিকে আসছি, ওনার গায়েটা আমাকে থুতু দিছে, আমার গায়ে থুতু দিছে। এখন আমার কথা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে পাকিস্তানি ওই দম্পতির কাজটা কি? কোন দরকারে গিয়েছিল তারা সেখানে? পাকিস্তানি ওই দম্পতির বাংলাদেশেই বা কাজটা কি? শহীদুল্লাহ হলের সামনে যখন ওই শিক্ষার্থীর সঙ্গে এই ধরনের অসভ্যতামি শুরু করে পাকিস্তানি ওই ব্যক্তি, তখন প্রেস মিডিয়ার একজন ক্যামেরা ধরলে তাকে সরাসরি ক্যামেরা ধরতে বারণ করা হয়। Madam shoot. Why you take video? Why? Why take video? যাতে বিষয়টা জানাজানি না করা হয়। পরবর্তীতে দেখা যায় উনি যখন ওনার প্রেসের পরিচয়টা দিলেন, দেওয়ার পর উল্টো তাকে মা বাপ তুলে গালিগালাজ করা হয়েছে। চলেন ফুটেজটা দেখে আসি। Madam shoot. Why you take video? Why? Why take video? আমি শহীদুল্লাহ হল থেকে বেরিয়ে আমি এই দিকে আসছি, ওনার গায়েটা আমাকে থুতু দিছে, আমার গায়ে থুতু দিছে, আমার গায়ে আচ্ছা No media. I'm Muslim. আমি তো মুসলিম। Okay, no video. কি হয়েছে? দেখলেন তো, খোদ পুলিশের সামনেই এই ঘটনা। আর আমার কথা হচ্ছে, ওই পাকিস্তানি দম্পতির ঢাকা ইউনিভার্সিটিতে কাজটা কি? আসলে এরা দেখলে হাজবেন্ড ওয়াইফ মনে হলেও মূলত এরা আইএসআই এর পারপাস সার্ভ করার জন্য বাংলাদেশে এসেছে। মূলত এরা কাজ করছে আইএসআই এর জন্য। তা না হলে এদের গায়ে এত দাপট কোত্থেকে আসে? এদের গায়ে এত দাপট, এত গরম কোত্থেকে আসে? এটা কি ৭১ সাল? এটা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এখানে বাংলাদেশের সব থেকে প্রখ্যাত বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীর সঙ্গে কেন এই ধরনের আচরণ করা হবে? শিক্ষার্থী বাদ দিলাম, বাংলাদেশের সাধারণ নাগরিকদের এই যে চাপা দেওয়ার চেষ্টা, গাড়ি চাপা দেওয়ার চেষ্টা, এটা কেন করা হবে? আর দেখলাম তো তাদের গাড়ির নাম্বার প্লেটে বাংলাদেশি ঢাকা মেট্রো লেখা, যেখানে ফরেন নাগরিক তাদের তো হলুদ নাম্বার প্লেট থাকার কথা। এটা বাংলাদেশের আইন অনুযায়ী এটা প্রাপ্য, কিন্তু সেটা না করে সরাসরি ঢাকা মেট্রো নাম্বার প্লেট দিয়ে তারা যে গাড়িটা ব্যবহার করছে, সেই গাড়িটা মূলত কোন পরিচয়ে তারা কিনেছে? আদৌ কি তারা পাকিস্তানি পরিচয়ে কিনেছে? কারণ পাকিস্তানি পরিচয়ে তারা যদি বাংলাদেশে কোনো নাম্বার প্লেট রেজিস্ট্রেশন করে, তখন তাদের নাম্বার প্লেটের কালার চেঞ্জ হওয়ার কথা। অবশ্যই এটা নিয়ে বিটিআরসির একটা দিক নির্দেশনা আছে। আমার কথা হচ্ছে, তাদের পরিচয় আইডেন্টিটি যাচাই বাছাই করা হোক। কারণ এরকম অনেক পাকিস্তানি বাংলাদেশে এসে ন্যাশনাল আইডি কার্ড করে, পাসপোর্ট করে রীতিমতো বাংলাদেশি বনে আছে। প্রচুর পাকিস্তানি আছে বাংলাদেশে, এরকম এদেরকে আইডেন্টিফাই করা হোক। আর এই দম্পতি আইএসআই এর সঙ্গে সংযুক্ত কিনা এইটা যাচাই বাছাই করে দেখা উচিত। এর আগেও আরেকটা ভিডিও দেখেছি আমরা, সেটা হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে এক ভাঙ্গা বাইক নিয়ে সরাসরি পরিচয় দিচ্ছে যে তিনি এম্বাসির লোক। তো তিনি যদি পাকিস্তান এম্বাসির লোক হয়ে থাকেন, তাহলে তো তার হলুদ নাম্বার প্লেটের কূটনৈতিক গাড়ি থাকার কথা। তিনি তো ওই মোটরসাইকেল নিয়ে সেখানে যেতে পারেন না। তিনি তো মোটরসাইকেল নিয়ে উত্তরবঙ্গে যেতে পারেন, কারণ এখানে কিছু আইনানুগ বাধ্যবাধকতা আছে। যখন পুলিশ তাকে ধরলো, পরবর্তীতে পুলিশ তাকে জরিমানা না করেই ছেড়ে দেয় এম্বাসির তৎপরতায়। কারণ আমার কথা হচ্ছে, এম্বাসির লোক, তার কপালে তো আর লেখা নাই যে সে এম্বাসির লোক, সে পাকিস্তান এম্বাসির লোক। তারা এই যে নামে বেনামে বিভিন্ন গাড়ি ব্যবহার করছে, নাম্বার প্লেট ছাড়া মোটরসাইকেল ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে, সেখানে গিয়ে তারা আইএসআই এর কোনো প্ল্যান যে বাস্তবায়ন করছে না, কিংবা তাদের পাকিস্তানি ডিপ্লোমেসির কোনো প্ল্যান যে বাস্তবায়ন করছে না, সেটা বাংলাদেশি সরকার বা বাংলাদেশের সাধারণ মানুষ কিভাবে বুঝবে? আমাকে বুঝান, কিভাবে বুঝবে? বাংলাদেশকে রীতিমতো জঙ্গি কারখানা করার জন্য এই গোষ্ঠীটা কাজ করছে, এবং সেটার নেতৃত্ব দিচ্ছে পাকিস্তান হাই কমিশন। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি, স্বাধীনতার পরে পাকিস্তানের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক রাখাটাই একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল। এখন জানি না ওটা, এখন সেটা বঙ্গবন্ধুর সিদ্ধান্ত, তাই আমরা এটা নিয়ে কোনো কথা বলবো না। তাদের সঙ্গে আমাদের ডিপ্লোম্যাটিক সম্পর্ক থাকবে, কিন্তু তারা যদি মনে করে পাকিস্তানের মতো বাংলাদেশেও আইন মানবে না, বাধ্যবাধকতা মানবে না, যেখানে সেখানে ঝগড়া করবে, সরাসরি ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে চাপা দেওয়ার চেষ্টা করবে, শিক্ষার্থীদেরকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করবে, তাহলে এটা ভুল। এটা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের মানুষ কিন্তু
পাকিস্তানিদেরকে কোনো ছাড় দেবে না। অবশ্য কাকে কি বলছি, এদেশের রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে রীতিমতো সংসদে পাকিস্তানের জারজরা বসে আছে, পাকিস্তানের এজেন্টরা বসে আছে। আজকে এটা নিয়ে তারেক রহমানের সরকার কোনো কথা বলছে না, আজকে এটা নিয়ে বিএনপি সরকার তো কথা বলছেই না, একই সাথে জামাতও কোনো কথা বলছে না, কারণ ওদের আব্বার ইস্যু চলে আসবে সামনে, এই কারণে কোনো কথা বলবে না। অথচ বাংলাদেশে যদি কোনো চীনা নাগরিক, কোনো ভারতীয় নাগরিক কোনো ঝামেলা করতো অতীতে, তাদের কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী এম্বাসি মারফত বিচার করা হতো। কিন্তু আমি জানি না বিএনপি জামাতের সরকারের আমলে পাকিস্তান কি এমন আলাদিনের চেরাগ পাওয়া যায়, তারা সরাসরি বাংলাদেশের মাঠে ঘাটে এসে বাঙালিদের সাথে ঝগড়া করে। তার মানে কি 90 দশকের পরে জন্মগ্রহণ করে আমরা ভুল করেছি? 71-এ তো জন্মাইলে এদেরকে থাবড়ায় থাবড়ায় সোজা করতে পারতাম। এই ব্যক্তি কিভাবে আইন ফাঁকি দিতে পারলো পাকিস্তানি নাগরিক হয়ে? কেন এই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করলো না? পুলিশ কি ভুলে গেছে যে এই পাকিস্তানি পন্থীদের মদদে, এই পাকিস্তানি পন্থীদের সহযোগিতায়, আমেরিকান অর্থায়নে বাংলাদেশে পুলিশ গণহত্যা হয়েছিল? পুলিশ কি এটা ভুলে গিয়েছে? সেই পুলিশের সামনে যখন এখন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে সরাসরি গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করা হয়, বেঁচে যাওয়ার পর তার সঙ্গে ঝগড়া করা হয় এবং প্রেস মিডিয়া সাংবাদিকদের মা বোন তুলে গালিগালাজ করা হয়, তখন সেই পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখে। দেখবেই তো, কারণ পুলিশ আবার এই গ্যাঞ্জামের ভিতর ঢুকে কি আবার মবের শিকার হবে না? কারণ এই পাকিস্তানি গোষ্ঠীরা তো তাদের বিশাল এক গুন্ডা বাহিনী বাংলাদেশে রেখে দিয়েছে। আমার তো সন্দেহ হচ্ছে চট্টগ্রাম থেকে যেই 250টা কন্টেইনার গায়েব হয়ে গেছে, যেখানে পাকিস্তানের অস্ত্র শস্ত্র ছিল, ওই ধরনের কোনো গোষ্ঠীর সঙ্গে এই দম্পতির কানেকশন রয়েছে, এটা আমার সন্দেহ হচ্ছে। যাচাই বাছাই করে দেখা উচিত পুলিশের, গোয়েন্দা বিভাগের। একই সাথে যাচাই বাছাই করা উচিত বাংলাদেশের সাধারণ মানুষের, যে আপনার বাড়ির পাশে যে প্রতিবেশীটা আজকে ভাড়া নিয়েছে, আজকে যে দম্পতিটা আপনার পাশের ফ্ল্যাটে উঠেছে, তাদের পরিচয়টা কি? তারা কি রোহিঙ্গা? বাংলাদেশের এনআইডি কার্ড বানিয়ে তারা কি ভুয়া পরিচয়ে আপনার ফ্ল্যাটে উঠেছে কিনা? এই বিষয়গুলো দেখা উচিত। তা না হলে ভবিষ্যতে দেখবেন রোহিঙ্গারা আমাদের রাষ্ট্রীয় দুর্বলতার সুযোগ নিয়ে ঘুষ দিয়ে আমাদের নাগরিকত্বের আইডেন্টিটি তারা কিনে নিয়ে আমাদের উপরেই ছুরি চালাবে। এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। আজকে পাকিস্তানি ওই দম্পতি ঢাকা শহরের মতো জায়গায় ঢাকা মেট্রো নাম্বার প্লেট ওয়ালা গাড়ি নিয়ে কিভাবে চলাফেরা করে? হয় সে এখানে স্থায়ীভাবে বসবাস করেছে বাংলাদেশি সিটিজেনশিপের ওই এনআইডি কার্ড পাসপোর্ট বানায়া, আদারওয়াইজ সে যদি সত্যি সত্যি ভিসা নিয়ে বাংলাদেশে আসে, তাহলে হয়তো কারো না কারো কাছ থেকে ওই গাড়ি ভাড়া নিছে। সেটা যাচাই বাছাই করে দেখেন কারা তাদেরকে গাড়ি ভাড়া দিয়েছে এবং সেটাতে বাংলাদেশি ল অর্থাৎ বাংলাদেশি আইন কি বলে, এটাও কিন্তু জাস্টিফাই করে দেখার বিষয় রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন এখানে বাংলাদেশ নিয়ে একটা বড় ধরনের গেম যেহেতু চলছে, আর এরই মাঝে পাকিস্তানিদের এই ধরনের দাপট আমাদের কিন্তু এক ধরনের মেসেজ দিচ্ছে। সেই মেসেজটা কিন্তু আপনাদের বুঝতে হবে। ধন্যবাদ।